নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের শোনাবো নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা গল্প অন্ধকারের আগন্তুক। গল্পটি শুনে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এরকম আরও গল্প শুনতে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন। তাহলে চলুন গল্পটা শুরু করি। বেঙ্গল আসাম রেলপথের একটা ছোট্ট স্টেশনের ওপর কৃষ্ণপক্ষের রাত ঘুটঘুট করছিল। স্টেশনটা কিন্তু বাংলাদেশে নয়, অসমেও নয়। তোমরা হয়তো জানো, বাংলাদেশের ঠিক প্রতিবেশী উত্তর বিহারের একটা জেলা আছে, নাম পূর্ণিয়া। অনেক দিন আগে পূর্ণিয়াকে বাংলার মধ্যে ধরা হতো, পরে এটাকে বিহারের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে। আজও এ জেলার একটা অংশের মানুষ পুরোপুরি বাঙালি। হাটে বাজারে বন্দরে গঞ্জে অসংখ্য বাঙালির বসতি। এই জেলাটার ভিতর দিয়ে বেঙ্গল আসাম রেলপথের অনেকগুলো শাখা প্রকাণ্ড একটা বটগাছের ডালাপালার মতো ছড়িয়ে রয়েছে। তারই কোনো একটা শাখা পথের ওপরে ছোট্ট একটি স্টেশন, ধরা যাক তার নাম মানিকপুর। রাত 12টা পেরিয়ে গেছে। স্টেশন মাস্টার গণেশবাবু টেবিলে একটা পা তুলে দিয়ে হাঁ করে নাক ডাকছেন, আর মাঝে মাঝে চমকে জেগে উঠেই গালে ও কপালে প্রাণপণে থাবড়া মেরে মশা মারবার চেষ্টা করছেন। কিন্তু মাঠের বেপরোয়া মশা চড়টা পড়ে তো ভয় পাচ্ছেই না, চারিদিক থেকে আরও মরিয়া হয়ে ছেঁকে ধরছে। কিন্তু ধৈর্যেরও সীমা আছে মানুষের। শেষ পর্যন্ত চেয়ার থেকে তড়াক করে নেমে পড়লেন গণেশবাবু। তারপর কোণের কুঁজো থেকে ঢকঢক করে গেলাস তিনেক জল গড়িয়ে খেয়ে একটা বিড়ি ধরালেন। ঘড়িতে 12:30। জল খেয়ে গরম লাগছিল। কোটটা খুলে গণেশবাবু বাইরে বেরিয়ে এলেন। অদ্ভুত গুমোট রাত। আকাশের তারাগুলোকে নিভিয়ে দিয়ে মেঘ এসে জমেছে, যেন অন্ধকারের একটা বিরাট ডাইনি মূর্তি চারিদিকে তার গুচ্ছ গুচ্ছ কালো চুল মেলে দিয়েছে। স্টেশনের পেছনে ফাঁকা মাঠ, তার ভেতর দিয়ে একটা ধুলো ভরা মেঠে রাস্তা, তারার আলো খানিকটা আবছা আভাস দিয়ে মিলিয়ে গেছে। একটু দূরে সেই পথের ওপর ঝাঁকড়া একটা বটগাছ অন্ধকারকে আরও কালো করে ওত পেতে বসে আছে, যেন আদ্যিকালের বদ্যি বুড়ির মতো। এক ফোঁটা বাতাস নেই কোথাও, গাছের একটা পাতা অবধি নড়ছে না। সামনে মিটার গেজে ছোট ছোট 3টে লাইন, ওপারে একটা অন্ধকার ফাঁকা মাল গুদাম, তার পেছনের মাটিটা ঢালু হয়ে নেমে গেছে বিল আর শ্যাওড়া বনের মধ্যে। ওখানে শেয়াল আছে, বুনো শুয়োর আছে, কখনো কখনো নাকি চিতাবাঘও এসে আস্তানা গাড়ে শীতের সময়। আশেপাশে 2-3 মাইলের মধ্যে জনমানুষের বসতি নেই, শুধু রেল কোম্পানির বাবু আর কুলিদের ছোট ছোট 3-4টে কোয়ার্টার ছাড়া। সৃষ্টি ছাড়া জায়গা, তার চেয়ে সৃষ্টি ছাড়া একটা স্টেশন। অত্যন্ত বিরক্ত মনে গণেশবাবু প্ল্যাটফর্মের উপর পায়চারি করতে লাগলেন। তার ডিউটি রাত 3টে পর্যন্ত, অথচ এখন মোটে 12:30, অর্থাৎ অন্তত আরও 2.5 ঘন্টা এখানে নরক যন্ত্রণা ভোগ করতে হবে। আর যা মশা, সন্ধ্যে থেকে কানের কাছে যেন ক্ল্যারিওনেট বাজাচ্ছে। ভুঁড়িটার ওপর হাত বোলাতে বোলাতে গণেশবাবু ভাবতে লাগলেন, এখন ম্যালেরিয়া না ধরলেই বাঁচা যায়। বরাবর কলকাতায় মানুষ, কলকাতার ছেলে, সাপ ব্যাং যোগ ম্যালেরিয়ার নামে তার গায়ের রক্ত শুকিয়ে আসবার উপক্রম করে। অথচ সেই গণেশবাবুকেই কিনা শিয়ালদা থেকে একেবারে এই অজগর বিজুবনে বদলি করে দিলে। রাগে দুঃখে গণেশবাবুর মাথার মধ্যে রক্ত চঞ্চন করতে লাগলো। সব দোষ ওই বেটা ফিরিঙ্গির, ওই গোমেশটার। গোমেশ তো নয়, একসঙ্গে গো আর মেষ। তারই লোভের প্রায়শ্চিত্ত করতে হচ্ছে গণেশবাবুকে। বন্ধু তো নয়, শনি। এক ঝুড়ি ভালো ল্যাংড়া আম যাচ্ছিল কলকাতা থেকে জলপাইগুড়িতে। গোমেজের বুদ্ধিতে পড়ে তারই গোটা কয়েক দুজনে মিলে ভাগাভাগি করে নির্বিবাদে সেবা করেছিল। তারপর ইট পাটকেল দিয়ে ঝুড়ির মুখ বন্ধ করে দিয়েছিল। কিন্তু আম যাচ্ছিল জলপাইগুড়ি কলেজের ফিজিক্সের প্রফেসর ভাদুড়ি মহাশয়ের নামে। তিনি দুধে লোক, শ্রাদ্ধ অনেক দূর গড়ালো, গেল আদালত পর্যন্ত। গোমেজ নিরাপদে স্রেফ কেটে গেল, কিন্তু জালে পড়লেন গোবেচারা পেটুক মানুষ গণেশবাবু। ফলে এক ধাক্কায় গণেশবাবু কলকাতা থেকে এই মাঠ আর জঙ্গলের মধ্যে এসে পড়লেন। পাপের ভাগ আর কাকে বলে? আগুন হয়ে গণেশবাবু ভাবতে লাগলেন, গোমেজকে এখন হাতের কাছে পেলে এক চাঁটিতেই তিনি তার গলা শুদ্ধ উড়িয়ে দিতেন। উফ, এখানে মানুষ থাকতে পারে?
কোন দিন যে বাঘে মুখে করে নেয় তার ঠিক নেই। আর তাও যদি না হয়, যা মশার অত্যাচার, 3 দিনেই রক্ত শুষে ছিবড়ে করে দেবে তারা। গণেশবাবুর কান্না পেতে লাগলো। রাত থমথম করছে, কোথাও একটু হাওয়া নেই, শুধু যেন চারিদিক থেকে রোদে পোড়া মাটির গন্ধ উঠছে। আকাশে জমেছে কালো মেঘের রাশ, ঝড় বৃষ্টির লক্ষণ দেখা দিচ্ছে ঈশানের কোনায় কোনায়। হঠাৎ গণেশবাবুর ভয়ানক ভয় করতে লাগলো। কেমন আশ্চর্য লাগছে পৃথিবীটাকে। মনে হলো এমন রাতে সম্ভব অসম্ভব কত কি ঘটতে পারে। হালুম করে অন্ধকার মালগুদামটার ওপাশ থেকে একটা বাঘ এসে লাফিয়ে পড়তে পারে। রেললাইনের ওপার থেকে একটা শঙ্খচূড় সাপ ফনা উঁচু করে তেড়ে আসতে পারে। দূরের ওই বটগাছটা থেকে গোটা কয়েক কালো কালো মোটা রোগা লম্বা বেঁটে মামদো কিংবা হেঁড়ে ভূত এসে নাচানাচি শুরু করতে পারে। কাঁপা গলায় গণেশবাবু ডাকলেন, গিরিধারী। ছোট্ট স্টেশনের একমাত্র পেন্টসম্যান গিরিধারী স্টেশনের বারান্দায় একটা লোহার খুঁটিতে ঠেসান দিয়ে ঝুমোচ্ছিল। হাতের পাশেই তার লাল নীল লণ্ঠনটা রাখা, তা থেকে দুদিকে দুরঙা আলোর রশ্মি ছড়িয়ে পড়ছে। তার মাথাটা বুকের ওপর ঝুঁকে নেমেছে। গিরিধারী গভীর ঘুমে মগ্ন। এই বেটা গিরিধারী। বিরক্ত গণেশবাবু গিরিধারীকে সজোরে একটা ঠোক্কর লাগালেন। আই আই করে গিরিধারী উঠে বসল। বললে, কি হুজুর, কোনো মালগাড়ির কি ঘন্টি হলো? না না, কোথায় মালগাড়ি? একা একা বড় ভয় করছে রে গিরিধারী, আয় একটু গল্প করা যাক। অনিচ্ছা সত্ত্বেও গিরিধারী উঠে বসল। আর একটা শব্দ হলো ঘড়িতে। রাত 1টা। প্যাসেঞ্জার ট্রেনগুলো সব বেরিয়ে গেছে। শেষ রাতের আগে আর ট্রেন নেই। কোয়ার্টারে গিয়ে নিশ্চিন্তে ঘুমানো চলে এখন। কিন্তু যুদ্ধের সময় যখন তখন একটা মিলিটারি স্পেশাল কিংবা গুডস ট্রেন এসে পড়তে পারে। প্যাসেঞ্জারদের জন্য রাখার লোহার ব্রেঞ্চে গা এলিয়ে দিয়ে একটা হাই তুললেন গণেশবাবু। আচ্ছা, এই মাঠ আর জঙ্গলের মধ্যে কোম্পানি একটা স্টেশন কেন বসালে বলতে পারিস? লাল নীল লণ্ঠন থেকে একটা রক্ত রঙিন আভা গিরিধারীর মুখের ওপর এসে পড়েছিল। আর সেই আলোয় তার চামড়া কুঁচকে যাওয়া বুড়ো মুখখানাকে কেমন নতুন রকম লাগছিল দেখতে। গণেশবাবুর প্রশ্নে তার চোখ দুটো হঠাৎ যেন চকচক করে উঠল। সে অনেক কথা বাবু, অনেক ব্যাপার। গণেশবাবু কৌতূহলী হয়ে উঠলেন। বল, শোনা যাক। বিতিকিচ্ছিরি যাত্রা খানিকটা গল্প শুনেই কাটুক। আকাশটা মেঘে আড়ষ্ট হয়ে আছে। রেল লাইনের সরু সরু রেখাগুলো প্ল্যাটফর্মের অল্প অল্প আলোয় ঝিকিয়ে উঠছে, যেন অন্ধকারের আড়াল থেকে কোনো অশরীরীর একটা নিষ্ঠুর হাসি ঠিকরে পড়ছে তা থেকে। দূরের বিল আর শ্যাওড়া বনের ভিতর থেকে কতগুলো শেয়াল একসঙ্গে হুক্কা হুয়া করে ডেকে উঠল। সেদিকে একবার চোখ বুলিয়ে নিয়ে গিরিধারী বললে, অনেক কাল, সে বহুদিন হয়ে গেল বাবু। এখান থেকে 3 ক্রোশ দূরে নীলকর সাহেবদের একটা ঘাঁটি ছিল। তারা দেশের গরিব চাষাভুষাদের ওপর যেমন খুশি অত্যাচার করত। জোর করে জমিতে নীল চাষ দেওয়াতো। যে প্রজারা রাজি হতো না, চাবুক মেরে তাদের পিঠে চামড়া তুলে দিত। ঘর বাড়ি আগুন লাগিয়ে জ্বালিয়ে দিত। সাক্ষাৎ শয়তানের অবতার ছিল তারা। কিন্তু দেশের লোকের রক্তও একদিন গরম হয়ে উঠল বাবুজি। মানুষ কতদিন পড়ে পড়ে খালি মার খাবে? গরু ঘোড়াকেও বেশি খোঁচালে তারা গুঁতো মারতে কিংবা চাঁড় ছুটতে চেষ্টা করে। আর এরা তো মানুষ। আশেপাশে 10খানা গাঁয়ের মাথা ছিল বিসাই মণ্ডল। সে প্রথমে বলে বসলে, আমরা আর নীল চাষ করব না। ওতে যা হওয়া তাই হলো। বিসাই মণ্ডলকে আর পাওয়া গেল না। খবর এলো সাহেবের লোকেরা নাকি তার ধর থেকে মুন্ডু আলাদা করে মহানন্দা নদীতে ভাসিয়ে দিয়েছে। শুকনো খড়ের মতো মানুষগুলো তাতিয়েছিল। তাতে যেন দেশলাইয়ের আগুন ধরল। আরম্ভ হয়ে গেল প্রলয় কাণ্ড। নীলকরদের সঙ্গে প্রজাদের লড়াই লাগলো। ওদের বন্দুক পিস্তল, এদের তীর ধনুক লেজা টাঙ্গি। দেশের মানুষ সব একট্টা হয়ে দাঁড়িয়েছে। গুলি খেয়ে মরল, তবু হার মানল না। কদিন পরে নীলকরেরা তল্পিতল্পা তুলে পালিয়ে বাঁচল। কিন্তু সেখানেই জের মিটল না। সরকারের ফৌজ এলো। দেশের মানুষগুলো তখন লড়াইয়ে পটু হয়ে গেছে। দিনের পর দিন বন জঙ্গলে লুকিয়ে থেকে লড়াই করতে লাগলো। বিপদ দেখে সরকার এখানে স্টেশন বসিয়ে দিলে, যাতে ফৌজ আমদানি করতে অসুবিধে না হয়। তখন ধীরে ধীরে অবস্থা ঠান্ডা হয়ে এলো। কতক ফৌজের গুলিতে মারা গেল, কতককে ধরে ফাঁসিতে লটকে দিলে। আর নীলকুঠি
গণেশবাবু সবিষয়ে জিজ্ঞাসা করলেন। তারাও সেখানেই শেষ হলো বাবুজি। গিরিধারী হাসল, বললে, অনেক মানুষ জান দিলে বটে, কিন্তু সে শয়তানেরও দফা নিকেশ করে দিয়ে গেল। সাহেবরা সেই যে পালালো, আর এ মুখ হয়নি। গিরিধারী একটা নিঃশ্বাস ফেলল। সেসব মানুষ আর নেই বাবুজি। এখন যারা আছে তারা ভয়েই কাবু। গায়ে তাকত নেই, বুকে পাটাও নেই। গণেশবাবু বললেন, সে নীলকুঠির বাড়িটা এখন জঙ্গল হয়ে পড়ে আছে নদীর ধারে। ভয়ানক ভূতের আস্তানা, লোকে সেদিকে এগোয় না। গণেশবাবু চুপ করে ভাবতে লাগলেন। ভূতের কথা নয়, সেই সব মানুষের কথা, যারা অন্যায়ের বিরুদ্ধে লড়াই করবার জন্য একদিন বন্দুক পিস্তলের মুখে অসংকোচে বুক পেতে দিয়েছিল, আর সেই অন্যায়কে দূর করে দিয়ে তবেই ক্ষান্ত হয়েছিল। সেরকম দরা চওড়া বুকওয়ালা মানুষ দুনিয়া থেকে কি লোপাট হয়ে গেল নাকি? তারা কি আর ফিরবে না? ঘরের মধ্যে টেলিফোনটা ঘটাং করে উঠল। গণেশবাবু চিন্তার জাল ছিঁড়ে গেল। তিনি ফোন ধরলেন। হ্যালো হ্যালো 393-59। ঘর থেকে বেরিয়ে বললেন, ঘন্টা দে গিরিধারী, মিলিটারি স্পেশাল আসছে, পাখা নামিয়ে দে। ঝনঝন করে রেল লাইনের পাশে সিগন্যালের তারে টান পড়ল। সিগন্যালের সবুজ চোখ মিলিটারি স্পেশালকে জানালো আসবার সংকেত। তারপর কয়েক মিনিটের মধ্যেই সার্চ লাইটের আলোয় বান ডাকিয়ে আর লোহায় লোহায় যেন ঝড় তুলে মিলিটারি স্পেশাল ছুটে বেরিয়ে গেল। ছোট্ট স্টেশন মানিকপুর, তা থামবার কথা নয়, সে থামলও না। গিরিধারী বললে, বাবু আমি একটু মাঠ থেকে আসছি। আচ্ছা যা। গণেশবাবু একা বসে বিড়ি ফুঁকছেন। হঠাৎ বাইরে প্রকাণ্ড দীর্ঘশ্বাসের মতো একটা শব্দ উঠল, আর সঙ্গে সঙ্গেই এক ঝলক দমকা হাওয়া প্ল্যাটফর্ম থেকে এক গ্লাস ধুলোবালি কাঁকড় এনে যেন গণেশবাবু চোখে মুখে ছড়িয়ে দিলেন। ঝড় এলো নাকি? ধড়ফড় করে উঠে বসতেই গণেশবাবু ভয়ে বিস্ময়ে চমকে উঠলেন। আধখোলা দরজার পিতলের হাতলের ওপরে একখানা কালো হাত। সে হাতের মালিককে দেখা যাচ্ছে না। বাইরের অন্ধকারে সে মিশে আছে, অথবা আদৌ তার কোনো অস্তিত্ব আছে কি না সেটাই সন্দেহের বিষয়। অস্বাভাবিক ভয়ঙ্কর সে হাত, তাতে বাঘের মতো বড় বড় নখ, জানোয়ারের মতো রাশি রাশি লোম। গণেশবাবুর মনে হলো তিনি যেন ভয়ঙ্কর একটা দুঃস্বপ্ন দেখছেন। সেই হাতটাই যেন রুক্ষ কর্কশ গলায় বললে, সুন্দরপুরের নিতাই সরকারের বাড়ি কোন পথে যেতে হয় বলতে পারো? গণেশবাবু বললেন, তুমি কে? হাতটা তেমনি রূঢ় গলায় বললে, তা দিয়ে দরকার নেই তোমার, শুধু আমাকে পথটা বলে দাও, নইলে। কালো হাতের নখগুলো যেন বাঘের থাবার মতো গণেশবাবুর দিকে এগিয়ে আসতে চাইল। গণেশবাবু ধরে আর প্রাণ নেই। ওই বরগাছের তলা দিয়ে যে রাস্তা, সেই পথ দিয়ে সোজা এগোলি। ধন্যবাদ, এর পুরস্কার তুমি পাবে। পরক্ষণেই ভীত বিহ্বল চোখ মেলে গণেশবাবু দেখলেন রমুজ কালো হাতখানা দরজার হাতলের ওপর থেকে নিশ্চিহ্ন হয়ে অন্ধকারে মিলিয়ে গেছে। সুন্দরপুরের নিতাই সরকার অঘরে ঘুমোচ্ছিল। মেঘের জমাট রাত, ঝড় বৃষ্টি একটা কিছু ঘনিয়ে আসছে, কিন্তু এখনও স্পষ্ট করে বোঝা যাচ্ছে না। শুধু বাতাস বন্ধ হয়ে গেছে। বাইরে নিম গাছে একটা পাতাও নড়ছে না। আর দূরের একটা বটগাছে যেখানে বকের বাসা আছে, সেখানে হঠাৎ ঘুম ভাঙা ছানাগুলো থেকে থেকে মানুষের গলায় কুঁকিয়ে কেঁদে উঠছে। নতুন দোতলা বাড়ি করেছেন নিতাই সরকার। তারই দোতলার একটা কোণের ঘরে নিতাই ঘুমোচ্ছে দক্ষিণে জানলা খুলে দিয়ে। অসহ্য গরম বলেই জানলা খুলে রাখতে হয়েছে, নইলে যে এতক্ষণে প্রায় সেদ্ধ করে ফেলত। তবে সাধারণত জানলা বন্ধ করে শোয়াই তার অভ্যাস। আরও একটা অভ্যাসও তার আছে। কিছুদিন আগে বন্দুকের লাইসেন্স নিয়েছে। তার মাথার কাছে সবসময় সেটা দাঁড়িয়ে থাকে টোটা ভরা অবস্থাতেই, যাতে হাত বাড়ালেই বন্দুকটাকে সে মুঠোর মধ্যে আঁকড়ে ধরতে পারে, বিছানায় শুয়েই গুলি ছুটতে পারে শত্রুর ওপর। অবশ্য পাড়া গাঁয়ে যাদের অবস্থা একটু ভালো, তার চোর ডাকাতের ভয় অল্প বিস্তর থাকবেই। তাছাড়া দেশে এখন আকাল চলছে। নিতাইয়ের মতো 2-4 জনের হাতে পয়সা কড়ি এসেছে বটে, কিন্তু বেশিরভাগই পেট ভরে খেতে পায় না আজকাল। খিদের জ্বালায় চুরিচামারির চেষ্টা তারা তো করবেই। কখনো কখনো 2-1টা ডাকাতি যে হয় না তাও নয়। তবু নিতাই সরকারের ভয়টা একটু বাড়াবাড়ি ঠেকছে বই কি। বাড়াবাড়ি ছাড়া আর কি? সরকারি থানা আছে এখানে। নিতাইয়ের বাড়ি থেকে সে থানা 8-10 মিনিটের রাস্তাও নয়। বেশ বড় গঞ্জ, বহু লোকজনের ঘন বসতি আছে।
তাছাড়া সুন্দরপুর ইউনিয়ন বোর্ডের বেশ মাতব্বর লোক নিতাই সরকার। দারোগা ইয়াসিন মিয়ার সঙ্গে তার দহরম মহরমের খবরটাও সকলেরই জানা। এ হেন নিতাই সরকারের বাড়িতে সহজে মাথা গলাবার সাহসই হবে না চোর ডাকাতের। তবু লোকটা সতর্ক হয়ে থাকে অতিরিক্ত মাত্রায়। কোথায় তার মনের মধ্যেই একটা নিঃশব্দ ভয় ঢুকে বসে আছে কে জানে। রাত একটু বেশি হয়ে গেলে কোনো অচেনা মানুষের সঙ্গে দেখা সাক্ষাৎ করে না। শোবার আগে প্রত্যেকটা দরজায় সে নিজের হাতে তালা লাগায়, ভারী ভারী শক্ত তালা। লোকে কানাঘুষো করে, বলে অনেক টাকা করেছে লোকটা, জমিয়েছে যখের ধন। সেই টাকার জন্যই এসব বাতিক দেখা দিয়েছে তার। কত টাকা? কেউ বলে 10,000, কেউ বলে 20,000, কেউ 50,000, আবার কারো কারো মতে আরও ঢের বেশি। মোটের ওপর 5 বছর আগেকার গোলদারি দোকানদার নিতাই সরকারের ভাগ্য যে ফিরেছে তা নিয়ে কারোর ভেতর মতভেদ নেই। লোকে হিংসায় জ্বলে, আর সেই হিংসেটা ভোলাবার জন্যই নানাভাবে সান্ত্বনা দেয় নিজেদের। আমার টাকাও নেই, ভাবনাও নেই। তা যা বলেছ, টাকা থাকলেই আতঙ্ক, খেয়ে স্বাস্তি নেই, ঘুমিয়ে নিশ্চিন্তি নেই। তার চেয়ে আমরাই বেশ আছি। চোর ডাকাত আমাদের ফুটোফাটা ঘটি বাটি কোনো দিনও ছুঁতে আসবে না। সে তো ঠিক কথা। একটা জিনিস তবু কিছুতেই বোঝা যাচ্ছে না, এত টাকা কোথায় পেল নিতাই সরকার? ঠিক ওই একটা জিজ্ঞাসাই সকলের মনে ঘুরপাক খায়। কোত্থেকে এত টাকা এলো লোকটার? একতলা মাটির ঘর তার পাকা দোতলা হয়ে উঠল। 2 সের ডাল, 1 সের চিনি, পোয়াটা কাঁচা লঙ্কা আর গোটা কয়েক পেঁয়াজ বেচেই কেউ এমন লক্ষ্মীর অনুগ্রহ পায় না। গ্রামের তারু মুদির দোকান তো অনেক বড়, কিন্তু সেও তো আজ পর্যন্ত মঠ কোঠার ওপর টিনের চালা তুলতে পারল না। দোকান থেকে নিতাইয়ের এই অর্থ সৌভাগ্যটা ঘটেনি, এটা জলের মতো সরল। 5 বছর আগে নিতাই সেই দোকানের ঝাঁপ বন্ধ করে কলকাতায় চলে গেল। তারপর মাত্র গত বছর সে গ্রামে ফিরেছে, আর ফিরেই গড়ে তুলেছে লোকের তাক লাগানো এই দালান। সেই সঙ্গে এমন একখানা মনোহারী দোকান দিয়েছে সে, 7খানা গাঁয়ের মানুষকে ডেকে দেখানোর মতো। বিলিতি লণ্ঠন থেকে হ্যারিকেন লণ্ঠন পর্যন্ত সেখানে কিনতে পাওয়া যায়। শহরকে একেবারে টেক্কা দিয়ে চলে গেছে বলা যেতে পারে। তাহলে আসল রহস্য এই গ্রামে নেই, আছে কলকাতায়। এতলাটের লোক পারতপক্ষে সুদূর কলকাতা কখনো চোখে দেখেনি। 2-1জন যারা কালীঘাটে পুজো দিতে গেছে, তারা গাড়ি ঘোড়ার উৎপাত দেখে যেতে না যেতে পালিয়ে এসেছে পৈতৃক প্রাণটা বাঁচিয়ে নিয়ে। এহেন ভয়ঙ্কর কলকাতার পথঘাট কি সোনা দিয়ে মোড়া? সেখানে কি টাকা পয়সা এমন করে ছড়িয়ে রেখেছে যে ইচ্ছে করলেই মুঠো ভরে কুড়িয়ে আনা যায়? কে জানে। নিতাই সরকারকে 2-1জন হাবভাবে কথাটা জিজ্ঞাসা করতে গিয়েছিল, কিন্তু নিতাই একেবারে গাঁক গাঁক করে তেড়ে এসেছে। ওসব বাজে কথা আলোচনা করতে এসো না আমার কাছে। নিজেদের কাজকর্ম না থাকে তো তারু মুদির দোকানে গিয়ে তামাক টানোগে। লোকে তাই মনে মনে বিলক্ষণ চটে আছে নিতাইয়ের ওপর। আড়ালে আবডালে নানা রকম সমালোচনা করে। ইস, তেজটা দেখ না একবার। সেদিনের নিতাই ছোকরা, ন্যাড়া মাথা, পেটে পিলে, 1 পোয়া জিনিস মাপতে 8-6টা ওজনে ফাঁকি দিত, সে একেবারে লাট সাহেব হয়ে উঠেছে। কান থেকে বিড়ি নামিয়ে সেটাকে ধরাতে ধরাতে একজন বলে, ও আর কিছু না, বুঝলে না, গরম, টাকার গরম। টাকার গরম? অত গরম কোনো দিনও থাকবে নাকি? আরে বাপু, তাই কি থাকে নাকি কোনো দিন? অহংকার বেশি হলে তার পতন অনিবার্য, এই স্পষ্ট কথাটা জেনে রাখ। সেজন্যই তো শাস্ত্রে বলেছে, অতি দর্পে হত লঙ্কা, অতি মানে চ কৌরবা। কিন্তু যাই বলুক, এখন পর্যন্ত নিতাই সরকারের সর্বনাশ হওয়ার মতো কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। বরং দস্তুর মতো বহাল তবিয়তে সে আছে। চারপাশের গ্রাম থেকে খদ্দেরের ভিড় বাড়ছে তার মনোহারী দোকানে। যেখান থেকে সে যাই করুক আর অহংকার যতই বাড়ুক, তার অবস্থা এখন উঠতির দিকেই। পতন হওয়ার মতো কোনো লক্ষণ এখন কোথাও তার চোখে পড়ছে না। নিতাই সরকারের কিন্তু শান্তি নেই। কি একটা প্রচ্ছন্ন ভয় আছে তার, একটা গোপন আশঙ্কা আছে মনের ভেতরে। ঘুমের মধ্যেও কখনো যদি দেওয়ালের গায়ে একটা টিকটিকিও টকটক করে ডেকে ওঠে, সঙ্গে সঙ্গে তার হাতটা চলে যায় বন্দুকের ঠান্ডা কঠিন নলটার গায়ে। ওই বকের ছানাগুলোর কান্না শুনতে শুনতে আচ্ছন্ন চেতনার ভেতরে তার মনে হয় যেন কোথায় কার গোঙানি শুনতে পাচ্ছে সে। সঙ্গে সঙ্গে সে বিছানার উপর উঠে বসে। কার মৃত্যু যন্ত্রণার গোঙানি? কোনো অশরীরী ছায়ামূর্তির কান্না?
আচমকা হৃৎপিণ্ডের স্পন্দন বেড়ে যায় তার, সারা গায়ে ফোঁটা ফোঁটা ঘাম ফুটে বেরোয়। ভুল ভাঙার সঙ্গে সঙ্গেই সে নিজেই লজ্জা পায়। না, অসম্ভব। মরা মানুষ আর কখনো ফিরে আসতে পারে না, ফেরার কোনো উপায় নেই তার। কোথায় কবে ঘুম জড়ানো চোখে কিসের একটা ছায়া দেখেছিল, তারই অর্থহীন বিভীষিকা তার সব কিছুকে এমনভাবে বিষাদ করে রেখেছে। তবু কি মন মানে? আজও মাথার কাছে হাতের নাগালের মধ্যে বন্দুকটা রেখে সে শুয়েছিল, ঘুমোচ্ছিল অকাতরে। দূরের বাঁশবনে শেয়াল ডাকল। রাত 12টা। সঙ্গে সঙ্গে এতক্ষণে দমকা গুমোট ভাবটা কেটে গেল। কোত্থেকে একরাশ ধুলোবালির তরঙ্গ তুলে এক ঝাপটা ঝোড়ো হাওয়া এলো ঘরের মধ্যে। শাঁসা করে উঠল স্তব্ধ নিম গাছটা। ঝরঝর করে বটগাছের ডালপালায় দোলা লাগতেই ছানাগুলো আর্তনাদ তুলল সমস্বরে। নিতাই সরকারের ঘুম ভাঙল আকস্মিকভাবে। আর সঙ্গে সঙ্গে সে দেখতে পেল, কিন্তু যা দেখলো তাতে সে বিছানার মধ্যে পাথর হয়ে পড়ে রইল। হাত বাড়িয়ে ছুঁতে পারল না বন্দুকটা। দুটো হাতই যেন তার পক্ষাঘাতে অসাড় হয়ে গেছে। ঘরের মধ্যে একটা মানুষ এসে দাঁড়িয়েছে। হ্যাঁ, তারই ঘরে। তার 4টে দরজার শক্ত লোহার তালা সত্ত্বেও দোতলার এই বন্ধ ঘরে সে এসেছে। তার সর্বাঙ্গ একটা কালো আলখাল্লা দিয়ে মোড়া। লণ্ঠনের ক্ষীণ শিকাতে দেখা গেল আলখাল্লার ফাঁকে তার দুটো চোখ যেন দুটুকরো জ্বলন্ত কয়লার মতো দপদপ করে জ্বলছে। মানুষ না প্রেতাত্মা, চোর না খুনি? নিতাই চিৎকার করে উঠতে চাইল, পারল না। গলা থেকে তার সমস্ত স্বর কে যেন একটা ব্লটিং কাগজ দিয়ে শুষে নিয়েছে। শুধু নির্বাক অসহায় চোখে সমস্ত ব্যাপারটা সে দেখতে লাগলো। কিছুই করবার উপায় নেই তার, করবার মতো শক্তিও নেই কোথাও। সে এখন এই অদ্ভুত আগন্তুকের হাতে সম্পূর্ণ অসহায় শিকার। মূর্তিটা হঠাৎ একখানা হাত থাবার মতো করে তুলে ধরল। লণ্ঠনের আবছা আলোতেই নিতাই দেখতে পেল সে হাত মানুষের নয়। তীক্ষ্ণ তার নখ, রোমশ কর্কশ তার রূপ, আর সেই হাত টকটকে তাজা রক্তে মাখানো। সেই হাতখানা বাড়িয়ে মূর্তিটা তার দিকেই এগিয়ে আসতে লাগলো। নিতাই আবার চিৎকার করতে চেষ্টা করলো। মনে হলো মাত্র 3 হাত দূরে দাঁড়িয়ে আছে তার মৃত্যু। কিন্তু এবার সে কোনো স্পষ্ট আওয়াজ করতে পারল না। কেবল গলার মধ্যে তার ঘড়ঘড় করে উঠল। মন্ত্রমুগ্ধের মতো সে পলকহীন চোখে তাকিয়ে রইল। আর খোলা জানলা দিয়ে ক্রমাগত ঘরে ঢুকে আসতে লাগলো গোঁ গোঁ করা ঝোড়ো হাওয়ার এক একটা উদ্দাম ঝাপটা। মূর্তিটা কাছে এলো একেবারে বিছানার কাছে। তারপর রক্ত মাখা সেই হাতখানা নিতাইয়ের বুকের ওপর চেপে ধরল। সে হাতের ছোঁয়ায় তার গায়ের রক্ত জমাট বেঁধে গেল বরফের মতো। ফিসফিস করে লোকটা বললে, আমায় চিনতে পারো? নিতাই জবাব দিল না। জিপটা তার টাকের সঙ্গে আঠার মতো লেপটে গেছে। আমি সীমন্ত রায়। তেমনি ফিসফিস করে বলল লোকটা। তার কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে হিংস্র একটা হাসির রেশ যেন বেজে উঠল। বিদ্যুতে চমক খাওয়ার মতো করে নিতাইয়ের পা থেকে মাথা পর্যন্ত শিউরে গেল। আমায় এখানে তুমি আশা করনি না? নিতাইয়ের ঠোঁট দুটো একবার নড়ে উঠল, কিছু বলবার চেষ্টা করলো। কিন্তু আশা না করলেও অযাচিতভাবে দেখা দিতে এসেছি। এতদিনের এমন নিবিড় বন্ধুত্বের মায়া কাটানো কি এতই সহজ? উৎসবে, ব্যসনে, শ্মশানে সব জায়গাতেই বন্ধুর কাছাকাছি থাকা উচিত। কি বলো? কে বলবে? বলবার মতো অবস্থা নিতাই তখন হারিয়েছে। তার সমস্ত চেতনা যেন লুপ্ত হয়ে যাওয়ার উপক্রম। ভেবেছিলে পালাবে, পালিয়ে বাঁচবে 300 মাইল দূরের এই পাড়াগায়। কিন্তু অত সহজেই কি আমার চোখকে ফাঁকি দেওয়া যায়? আমার জন্য যা তুমি করেছো সে ঋণ শোধ করবার জন্য দরকার হলে তোমাকে খুঁজতে খুঁজতে নরক পর্যন্ত যেতে রাজি ছিলাম বন্ধু। এ সুন্দর বুড়ার কতটুকুই বা রাস্তা সে তুলনায়। নিতাইয়ের একটা হাত নড়তে লাগলো। বন্দুকটা ধরবার অন্তিম চেষ্টা করলো যেন। কিন্তু আলখাল্লার ফাঁকে দুটো চোখের জ্বলন্ত দৃষ্টিতে সে ক্রমেই সম্মোহিত হয়ে যাচ্ছে। শরীরের একটা স্নায়ুপেশিও তার বসে নেই। সীমন্ত রায় বললে, শোনো, আমার পাওনা ঘন্টায় এই মুহূর্তেই মিটিয়ে নিতে পারতাম, কিন্তু তা আমি করব না। অপ্রস্তুত অবস্থায়
বাইরে আবার হাওয়া গোঁ গোঁ করে উঠল, গঁকিয়ে উঠল বকের ছানারা। সেই মুহূর্তেই হঠাৎ জানলার কাছে সরে এলো সীমন্ত রায়। অসার চোখে দৃষ্টি ঘুরিয়ে নিতাই দেখতে পেল খোলা জানলা দিয়ে বিদ্যুৎ বেগে সীমন্ত হারিয়ে গেল অন্ধকারে। শুধু অনেক নিচে ধূপ করে শব্দ হলো, কড়কড় করে বাজ ডেকে গেল আকাশে। চোখ ধাঁধিয়ে গেল একরাশ অতি তীব্র বিদ্যুতের আলোয়। সেই আলোয় নিতাই দেখল অমানসিক শক্তির সাহায্যে লোহার শক্ত গড়া দুধারে বাঁকিয়ে দিয়ে তার ভেতর দিয়ে কেউ ঘরে ঢোকার পথ বানিয়ে নিয়েছে। প্রায় 10 মিনিট পরে বাঁশের পাতার মতো কাঁপতে কাঁপতে উঠে বসলো নিতাই, হাত বাড়িয়ে চড়িয়ে দিল লণ্ঠনের আলো। সকালে স্টেশনে কাজ ছিল না। নাইট ডিউটির পরে বেলা 12টা পর্যন্ত কোয়ার্টারে টানা ঘুম লাগালেন গণেশবাবু, কিন্তু নিশ্চিন্ত নিদ্রা নয়। থেকে থেকে কেমন একটা দুঃস্বপ্নে যেন তিনি আঁতকে উঠছেন। অন্ধকার অমাবস্যার রাত, প্ল্যাটফর্মে মিটমিটে আলোয় দরজার হাতলের ওপর একখানা হাত এসে জেঁকে বসেছে বাঘের থাবার মতো, রোমস কর্কশ ভয়ানক। একখানা কালো হাত। পৃথিবীর যত হিংসা আর বিভীষিকা যেন সেই হাতে, যেন সামনে যাকে পাবে তারই গলা টিপে ধরবে। বেলা 12টার সময় সেই অস্বস্তিকর ঘুম থেকে গণেশবাবু উঠে বসলেন। হাত মুখ ধুয়ে পুরো 2 পেয়ালা চা আর 4টে ডিম খেয়ে প্রাতরাশ করলেন। মোটা মানুষ, বেশ খেতে পারেন, খেতে ভালোবাসেন, আর লোভের জন্যই তার এই দুর্গতি। দিব্যি ছিলেন শিয়ালদা স্টেশনে। কি কুক্ষণেই যে হতভাগা গোমেজের পাল্লায় পড়ে প্রফেসর ভাদুড়ি মহাশয়ের ল্যাংড়া আমের ওপর তার নজর গেল। কিন্তু রাতে তিনি কি দেখলেন, স্বপ্ন না সত্যি? গণেশবাবু ব্যাপারটা এখনও বিশ্বাস করে উঠতে পারছেন না। জেগে জেগে স্বপ্ন দেখা তার অভ্যাস নয়। গাঁজা তিনি খান না, কোনো ভদ্রলোকই খায় না। অল্প বয়সে দেশের বাড়িতে বিজয়া দশমীর দিন একবার সিদ্ধি খেয়েছিলেন। সিদ্ধির লোভে নয়, এক গ্লাস সিদ্ধির সঙ্গে 2টো করে নাটোরের রসগোল্লা বরাদ্দ ছিল। তারই আকর্ষণে গ্লাস 3 সিদ্ধি টেনে যে দুর্গতি হয়েছিল তার, সে কথা আজও স্পষ্ট মনে আছে। 2 দিন বেহুশ হয়ে পড়েছিলেন, আর স্বপ্ন দেখছিলেন একটা পাটকিলে রঙের মস্ত রামছাগল শিং নেড়ে তার ভুঁড়িতে সুড়সুড়ি দিচ্ছে। 2 দিন ধরে এমনি ভয়ঙ্করভাবে তিনি হেসেছিলেন যে তারপরে 1 হপ্তাহ তিনি ভাত পর্যন্ত খেতে পারেননি, এত ব্যথা হয়েছিল চোয়ালে। কাল রাতে তিনি তো সিদ্ধি খাননি, তবে কি ব্যাপার? গণেশবাবু বার কয়েক মাথা ঝাঁকালেন। না, স্বপ্নই বটে। এমন ব্যাপার কখনো সত্যি হতে পারে? সত্যি হওয়া অসম্ভব। মিছিমিছি নিয়ে তিনি আর মাথা ঘামাবেন না। দেয়াল ঘড়িতে 12:30 বেজেছে। 1:45টায় 2খানা গাড়ি ক্রসিং হয় মানিকপুরে। এবার স্টেশনে যাওয়া দরকার। কোম্পানির নাম লেখা চাদর, বোতাম আটা সাদা জিনেট কোটটা গায়ে চড়ালেন গণেশবাবু। তারপর চটিটা পায়ে দিয়ে গজেন্দ্র গমনে এগিয়ে চললেন স্টেশনের দিকে। স্টেশনের পাশেই সিগন্যাল নেমে পড়েছে। ট্রেনের আর দেরি নেই। স্টেশনের পেছন দিয়েই একটা মেটে পথ, তার দুধারে উঁচু উঁচু টিলা, ডান দিকে একটা ঝুরি নামা বট গাছ, ছায়ার অন্ধকার করে চিত্রগুপ্তের মতো দাঁড়িয়ে। কোন আদিকালের গাছ, তার বয়সের যেন ঠিক ঠিকানা নেই। সেই গাছের নিচে সিঁদুর লেপা একটা থান, হাত পা ভাঙা কালো কোষ্টি পাথরের একটা মূর্তি। কার্তিকে অমাবস্যায় দূর দূর গ্রাম থেকে লোকে এসে রুক্মিণী কালীকে পুজো করে যায়। গাছটার দিকে তাকিয়েই আজ যেন গা ছমছম করে উঠল। ওর তলা দিয়েই মেটে রাস্তাটা চলে গেছে সুন্দরপুর পর্যন্ত। আশেপাশে আর জনমানুষের বসতি নেই। ওই পথ দিয়েই কালো হাতখানা গেছে। কোথায়? সুন্দরপুরের নিতাই সরকারের বাড়িতে। গণেশবাবুর মাথাটা আবার ঝিমঝিম করতে লাগলো। স্টেশনের ওপাশে মাল গুদাম, তার নিচ দিয়ে বন জঙ্গল ঢালু হয়ে নেমে গেছে। কাদায় আর গোখরো সাপে ভরা এলোমেলো বিল আর বুনো ঘাসের একটা উচ্ছৃঙ্খল জগৎ। মাঝে মাঝে পেতনির মতো তেঠেঙ্গা চেহারার শ্যাওড়া গাছের সারি। ওখানে ওই জলার জঙ্গলে কি যে নেই, এক ভগবানই বোধ করি সে কথা বলতে পারেন। শেয়াল আছে, বুনো শুয়োর আছে, শোনা যায় বাঘও আছে, আর হয়তো দলে দলে মামদো আছে, স্কন্ধ কাটা আছে, যারা খুশি মতো
একখানা কালো হাত বাড়িয়ে গণেশবাবু আর ভাবতে পারলেন না। বাঁকের মুখে আচমকা একটা তীক্ষ্ণ রেলের বাঁশি। গণেশবাবু হঠাৎ চমকে উঠলেন। ঝরাং ঝরাং ঝিপঝিপ শব্দ করতে করতে একখানা গাড়ি এসে স্টেশনে ভিড়ল। ওদিকে আর একটা হুইসেল, আরও একখানা ট্রেন এসে পড়ল বলে গণেশবাবু জোরে পা চালিয়ে দিলেন। স্টেশনে ঢুকেই গিরিধারীর সঙ্গে দেখা। মাস্টারবাবু, দুজন লোক আপনাকে খুঁজছে। আমাকে? গণেশবাবু ভ্রু কুঁচকালেন। কারা রে? তা তো জানি না। দুজন ভদ্রলোক। ভদ্রলোক? সে কি, কোথায়? ওয়েটিং রুমে বসে আছে, ডাউন গাড়ি থেকে নেমেছে। গণেশবাবু দাঁড়িয়ে পড়লেন। মনটা চিন্তায় ভরে উঠেছে মুহূর্তে। এই অজগর জঙ্গলে কারা তাকে খুঁজতে এলো? এমন আত্মীয়ই বা তার কে আছে? কলকাতা থেকে আত্মীয় স্বজন যদি কেউ খুঁজতে এসে থাকে, তারাই বা চিঠিপত্র না দিয়ে এমন চলে আসবে কেন? আর যদি এসেও থাকে, তাহলে সোজা তার কোয়ার্টারেই তো চলে যেতে পারে। এখানে বসে থাকবে কোন দুঃখে? 7-5 ভেবে গণেশবাবু ওয়েটিং রুমে ঢুকলেন। নামেই ওয়েটিং রুম। একখানা পুরনো ওভাল শেপের কাঠের টেবিল, তার ওপর 1/2 ইঞ্চি পুরু ধুলো জমে আছে। একটা ডেক চেয়ার আছে বছর 30 আগেকার, তার বেতের ছাউনি 12 আনা মতো খসে পড়ে গেছে। আর একটা বেঞ্চি আছে এক পাশে, দরকার হলে সেখানে পড়ে পড়ে গিরিধারী নাক ডাকায়। দুটি যুবক সেখানে বসে সিগারেট টানছিল। গণেশবাবু ঘরে ঢুকতেই তারা উঠে দাঁড়ালো, তারপর নমস্কার করলো। গণেশবাবুও প্রতি নমস্কার জানালেন। একজন সাহেবী পোশাক পরা, চোখে সোনার চশমা, বেশ প্রিয়দর্শন চেহারা, চোখে তীক্ষ্ণ ধার, বুদ্ধির আলো, সেই আলাপ আরম্ভ করলে। আপনি গণেশবাবু? গণেশবাবু সবিনয়ে বললে, আগে হ্যাঁ। এখানকার স্টেশন ইনচার্জ বুঝি? আগে হ্যাঁ। আপনারা? বলছি। সাহেবী পোশাক পরা যুবকটি বললে, বসুন না, সিগারেট নিন, আপনার সঙ্গে একটু জরুরি ব্যাপার আছে। জরুরি ব্যাপার? গণেশবাবুর বুকটা ধড়াস ধড়াস করতে লাগলো। এরা কারা? এইরকম একটা জঙ্গলি স্টেশনে দুটি বিশিষ্ট লোকের হঠাৎ আসার হেতুই বা কি? কেমন যেন সন্দেহ হলো গণেশবাবুর। মাথাটা ঘুরতে লাগলো। গণেশবাবু বেঞ্চের ওপর বসে পড়লেন। দ্বিধা ভরে একটা সিগারেট নিয়ে ধরালেন। তারপর আবার জিজ্ঞাসা করলেন, আপনারা আসছেন কোত্থেকে? এবার জবাব দিল দ্বিতীয় যুবকটি। এ সাহেবী পোশাক পরা নয়, কিন্তু এর বেশবাসে যথেষ্ট পরিপাট্য আছে। তাছাড়া এই লোকটির একটা বিশেষত্বও এতক্ষণে গণেশবাবু চোখে পড়ল। মস্ত জোয়ান, পাতলা সিল্কের পাঞ্জাবির নিচে তার শরীরের লোহার মতো মাসলগুলো ফুলে ফুলে উঠেছে। মাথার চুলগুলো কড়া তামাটে, গাল দুটো ভাঙা, চোয়ালের হাড় খড়গের মতো খাড়া হয়ে আছে। মুখের হাঁকাড়াটা যেন একটু বেশি বড়। সব মিলিয়ে যেন একটা ভয়ানক চেহারার বুলডগের আদল আসে। প্রথম লোকটি চাইতে এর বয়স একটু বেশি মনে হলো। গম্ভীর গমগমে গলায় সে বললে, কলকাতা। কলকাতা? তা এখানে কি কাজে? কোথায় যাবেন? দাঁড়ান দাঁড়ান, ব্যস্ত হবেন না। দ্বিতীয় লোকটি সিগারেটের ধোঁয়া উড়িয়ে বেশ রহস্যমণ্ডিত হাসি হাসল। কাছাকাছি কোথাও ডাক বাংলো আছে বলতে পারেন? আছে সুন্দরপুরে, মাইল 5 দূর হবে। সুন্দরপুর? নতুন লোক দুটি যেন একসঙ্গে চমকে উঠল। সাহেবী পোশাক পরা যুবকটি সিগারেটটা ছুঁড়ে ফেলে দিয়ে খানিকক্ষণ অন্যমনস্কের মতো তাকিয়ে রইল বাইরের দিকে। বললে, না, সেখানে চলবে না। এই ওয়েটিং রুমেই আমরা দিন কয়েক কাটাতে চাই। কি বলেন গণেশবাবু? গণেশবাবু বিব্রত হয়ে বললেন, তা কেমন করে হবে? রেল কোম্পানির আইন আছে তো একটা, থাকতে দেবে কেন? দ্বিতীয় লোকটি সশব্দে হেসে উঠল। বাইরের ট্রেন দুটো অনেকক্ষণ আগেই স্টেশন ছেড়ে চলে গেছে। দুপুরের রোদে ঝাঁ ঝাঁ করছে নির্জনতা। তার হাসির শব্দ চারিদিকে স্তব্ধ করে যেন দুলে উঠল। আইন আপনাকে কিছুই বলবে না। আমরা আইনের তাগিদেই এসেছি। পুলিশের লোক আমরা, ইন্টেলিজেন্ট ব্রাঞ্চ। গণেশবাবু সভয়ে উঠে দাঁড়ালেন। হ্যাঁ, তাই নাকি? মাফ করবেন, বুঝতে পারিনি। কিছু মনে করবেন না স্যার। প্রথম যুবকটি বললে, না না, মনে করব কেন? আপনাকে আমাদের চাই। একটা অত্যন্ত গুরুতর ব্যাপারে আপনি আমাদের হেল্প করবেন। একটা সাসপেক্টেড খুন, প্রচুর টাকা চুরি,
এবং তার সঙ্গে কিছু রাজনৈতিক গণ্ডগোল, সব মিলিয়ে জিনিসটা পুলিশ বিভাগের মস্ত একটা গোলক ধাঁধা হয়ে আছে। আপনি আমাদের সাহায্য করবেন নিশ্চয়ই? গণেশবাবুর ঘাম ছুটতে লাগলো। সাসপেক্টেড খুন, প্রচুর টাকা চুরি এবং রাজনৈতিক গণ্ডগোলের ভয়ে তার তোতলামি বেরিয়ে গেল। আমি কি সাহায্য করব? সে আমরা দেখব। ভাবনার কোনো কারণ নেই আপনার। যদি কাজটা করে ফেলতে পারি, আপনিও পুরস্কারের অংশ পাবেন। পুরস্কারের অংশ? সঙ্গে সঙ্গে গণেশবাবু শিউরে উঠলেন। পুরস্কার? কালো হাতও তাকে বলে গেছে পুরস্কার দেবে, কিন্তু পুরস্কারের নমুনা যা দেখা যাচ্ছে, এখন ব্রহ্মতারু ফুঁড়ে প্রাণটা বেরিয়ে না গেলেই তিনি বাঁচেন। গোমেজ, হতভাগা গোমেজ, তার জন্যই না তাকে আজ এই দুর্বিপাক ভোগ করতে হচ্ছে। গণেশবাবু দাঁড়িয়ে রইলেন। সাহেবী পোশাক পরা যুবকটি বললে, আমাদের পরিচয়টা আপনার জানা দরকার। আমি এই লাইনের ইন্সপেক্টর, অনাদি ঘোষাল আমার নাম, আর ইনি বিরিঞ্চি চক্রবর্তী, আমার সহকর্মী। গণেশবাবু এতক্ষণে যেন কথা খুঁজে পেলেন। তাহলে আপনাদের খাওয়া দাওয়ার বন্দোবস্তটা? কিছু ব্যস্ত হবেন না, আমাদের সঙ্গে চাল, ডাল, আলু আর কুকার আছে, ওতেই চলে যাবে। আপনি একটু জলের বন্দোবস্ত করবেন। না, সে কি হয়? হনহন করে গণেশবাবু চলে গেলেন। ভয়, অস্বস্তি আর অশান্তিতে তার সমস্ত মনটা কলা পাতার মতো কাঁপছে। গণেশবাবু বেরিয়ে যেতে অনাদি আর বিরিঞ্চি ঘন হয়ে বসল। অনাদি বলল, কেমন দেখলে ভদ্রলোককে? বিরিঞ্চি চট করে উঠে গেল। একবার মুখ বাড়িয়ে দেখে নিল কেউ আছে কি না। তারপর দরজাটা বন্ধ করে ফিরে এলো অনাদির কাছে। গণেশবাবুর কথা বলছো তো? লোকটা একেবারে গবেট। কাজ হবে? অনায়াসে। মাথায় কাঁঠাল তো দূরের কথা, নারকেল আছড়ে ভাঙলেও টু করবে না। এক ঢিলে দুই পাখি মারতে হবে। শেয়ারে অন্তত 5,000 করে আমাদের পাওয়া উচিত, কি বলো? নিশ্চয়ই। আর মেল ট্রেন থেকে যা পাওয়া যায় সেটা উপরি। অনাদি আর একটা সিগারেট ধরালো। চিন্তিত মুখে বললে, কিন্তু বড় দুঃসাহসিক হচ্ছে। শেষ রক্ষা করতে পারলে হয়। তাছাড়া আমার মনে হয় সীমন্ত রায় বেঁচে আছে। অসম্ভব। আমার সামনেই সে ছোরা খেয়ে গিয়েছিল মাটিতে, রক্তে ভেসে গিয়েছিল সব। আর বেঁচে যদি থাকে তাতেই বা ক্ষতি কি? 50 রাউন্ড করে রিভলভারের গুলি আছে আমাদের, ভুলো না। হা। বিরিঞ্চি রাক্ষসের মতো হেসে উঠল। হা। পরক্ষণেই বাইরে থেকে তেমনি একটা হাসির প্রতিধ্বনি। অনাদি আর বিরিঞ্চি দুজনের মুখ থেকে সমস্বরে বেরোলো, কে হাসলে অমন করে? সবেগে দুজনে বেরিয়ে এলো ঘর থেকে। ছাইয়ের মতো বিবর্ণ হয়ে গেছে তাদের চেহারা। নির্জন স্টেশন। দুপুরের রোদে তার কাঁকর আর লাইনের ইস্পাত জ্বলছে। ওপাশে ঢালু জমিতে যতদূর চোখ যায় বিল আর জঙ্গল। স্টেশন মাস্টারের ঘরে লোক নেই, শুধু একটা রেলের কুলি প্ল্যাটফর্ম ঝাঁট দিয়ে যাচ্ছে মন দিয়ে। বুড়ো মানুষ, মাথার চুলগুলো সাদা, এত নির্বিকার যে বিরিঞ্চির বাঘের মতো গলায় ডাকলো, এই কুলি। কুলিটা দাঁড়িয়ে উঠে একটা সেলাম ঠুকলো। বললে, কেয়া হুকুম হুজুর? কে এখানে হাসলো? কই নেই হুজুর। কই নেই? না হুজুর। হাসি শোনোনি? नहीं हुजूर, आप लोगों का भूल हुआ होगा। ভুল হওয়া হোগা? দুজনেই সন্দিগ্ধ চোখে তাকিয়ে রইল কুলিটার দিকে। ভুল হবে? দুজনেরই একসঙ্গে? কেমন করে সম্ভব? তবে কি প্রতিধ্বনি? কিন্তু তোমার নাম কি? গিরিধারী হুজুর। আজ 10 বছরের বেশি হলো এই টিউশনে আছি। আচ্ছা যাও। সেলাম হুজুর। ঝাঁটাটা তুলে নিয়ে গিরিধারী চলে গেল। ওয়েটিং রুমের বাইরে অনাদি আর বিরিঞ্চি ওর মুখের দিকে তাকিয়ে রইল। পাথরের গড়া মূর্তির মতো ভাষা গোজাচ্ছে না। মিনিট 5 প্ল্যাটফর্মে হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল অনাদি আর বিরিঞ্চি। দুজনেই কি একসঙ্গে ভুল শুনল? তাও কি সম্ভব?
সিল্কের পাঞ্জাবির নিচে হুলো বেড়ালের মতো বিরিঞ্চি মাংসল পেশল শরীরটা ফুলে ফুলে উঠছে। হাতের মুঠোর মধ্যে রিভলভারটা কেমন একটা শব্দ করল, যেন দাঁত কড়কড় করছে। যাকে সামনে পাবে চিবিয়ে খেয়ে ফেলবে তাকে। অনাদির মুখটা যেন পাংশু হয়ে গেছে, হাঁটু দুটো কাঁপছে ঠকঠক করে। ফিসফিস করে অনাদি বললে, ওকে আসলো সীমন্ত রায়। কিন্তু বিরিঞ্চি নিজেকে সামলে নিলে। হঠাৎ অনাদির কাঁধে মস্ত বড় থাবড়া দিল একটা। খেপেছ তুমি? যে লোক আমার সামনে মরে গেছে সে এখানে আসবে কেমন করে? কিন্তু সত্যি মরেছে তো? বিরিঞ্চি যেন ঝমক দিয়ে উঠল। ওসব কি কুসংস্কার তোমার? মরেনি তো মরেনি, তাই বলে সে এখানে এসে জুটবে কেমন করে? তাহলে ও হাসি কার? কোনো পাগল টাগলের হবে বোধ হয়। মনের দিক থেকে এছাড়া সান্ত্বনা পাওয়ার কিছুই ছিল না। মেঘের মতো মুখ নিয়ে দুজনে ওয়েটিং রুমে ঢুকলো। বিরিঞ্চি সমস্ত কপাল চিন্তায় রেখায়িত হয়ে উঠেছে। অনাদির চেহারায় এখন স্বাভাবিকতা ফুটে ওঠেনি। ঘরে ঢুকে অনাদি ডেক চেয়ারটায় গা এলিয়ে দিয়ে ক্লান্তের মতো শুয়ে পড়ল। আর বিরিঞ্চি একটা টেবিলের ওপরে পিঠ খাড়া করে বসে বসে কি যেন চিন্তা করতে লাগলো। বাইরে রোদ ঝাঁ ঝাঁ করছে। রেললাইনের পাশে টেলিগ্রাফের তারে একটা শঙ্খচিল চাঁ চাঁ করে উঠল। ভারী অলুক্ষণে ডাক। রুক্মিণী কালীর থানের ওপরে ঝাঁকড়া বটগাছটা অন্ধকার করে দাঁড়িয়ে, বাতাসে তার পাতাগুলো ঝরঝর করছিল। নিরুত্তরে দুজনে দুটো সিগারেট ধরালো। হাসির কথাটা মন থেকে মুছে ফেলবার চেষ্টা করছে, কিন্তু পারছে না। অনাদি বললে, আমার ভাই ভালো লাগছে না একটুকুও। বিরিঞ্চি ভ্রু কঞ্চিত করলে, কেন? মনে হচ্ছে সুবিধা হবে না, বিপদে পড়ব। বিপদ? বিরিঞ্চি সোজা হয়ে উঠে দাঁড়ালো। দুটো রিভলভার আর 200 কার্তুজ এসে সঙ্গে। এই মেড়োর দেশে এসে যদি কাজ গুছিয়ে নিতে না পারি তাহলে মানুষ হয়ে জন্মেছি কেন বলতে পারো? অনাদি গম্ভীর হয়ে উঠল। নির্জন স্টেশনের ওপরে দুপুরের রোদ জ্বলছে। চোখের সামনে দেখা যাচ্ছে লাইন পেরিয়ে একটা ঢালু জমি প্রসারিত হয়ে গেছে দিগন্ত পর্যন্ত। তার ওপর জঙ্গল আর জঙ্গল। কালো কালো ডানা আকাশে মেলে উড়ে যাচ্ছে শামকল পাখির ঝাঁক। হাতে রিভলভারটা নিয়ে বিরিঞ্চি খেলা করতে লাগলো। একবার তাকালো বাইরের দিকে, বললে, হাতে দুটো কাজ এখন। নিতাই সরকারের কাছ থেকে 10,000 টাকা আদায় করতে হবে। 2 নম্বর মেল ট্রেন। অনাদি বললে, 3 নম্বর কাজেরও দেখা পাবে। মনে করো যদি সীমন্ত রায় এসে সামনে দাঁড়ায়, বলে, হ্যাঁ ও সীমন্ত রায়। বাঘের মতো গর্জন করে বিরিঞ্চি মাটিতে দাঁড়িয়ে পড়ল। বললে, আসুক এই রিভলভারের মুখে। কিন্তু এবারে বিরিঞ্চির কথা শেষ হলো না। সমস্ত স্টেশনটা কাঁপিয়ে হঠাৎ একটা প্রচণ্ড অট্ট হাসির ঝড় উঠল। অমানসিক, নৃশংস আর ভয়ঙ্কর হাসি। সে হাসিতে দিন দুপুরেও দুজনের গায়ের লোম খাড়া হয়ে গেল সজারুর কাঁটার মতো। ভীত হয়ে দুজনে পিছন ফিরে তাকালো। যা দেখলো তা বিশ্বাস করার মতো নয়। ওয়েটিং রুমের জানলার কাঁচের পাল্লার ওপর থেকে নক্ষত্র গতিতে একখানা হাত সবে সরে গেল। সে হাত সাধারণ মানুষের হাতের প্রায় দ্বিগুণ। তার রং কালির মতো কালো, রোমস, কর্কশ আর ভয়ঙ্কর। বিস্ফোরিত চোখ মেলে দুজনে তাকিয়ে রইল সেদিকে। পরক্ষণেই আর একটা আতঙ্কের উপর আতঙ্ক। খোলা জানলা দিয়ে প্রকাণ্ড একটা সাদা গোলার মতো কি ছিটকে এলো ওদের দিকে। ক্র্যাশ করে আছড়ে পড়ল মেঝেতে। তারপর ঘরময় গড়িয়েও গেল ফুটবলের মতো। একটা নরমুন্ডু, তার বিকট দাঁতগুলো ছরকুটে আছে, যেন কামড়াতে চায়। আর তার সঙ্গে আটা একটা সাদা কাগজ। তার উপরে প্রকাণ্ড একখানা হাতের ছাপ, রক্তমাখা হাতের ছাপ। মাত্র কয়েক মুহূর্ত, তারপরেই জানলার দিকে পাগলের মতো ছুটে গেল বিরিঞ্চি। বাইরে হাত বাড়িয়ে ট্রিগার টিপল রিভলভারের। সমস্ত স্টেশনটা থরথর করে উঠল। আর দূরে প্ল্যাটফর্মের এক প্রান্তে দাঁড়িয়ে নিবিড় মনে খৈনি টিপতে লাগলো গিরিধারী। 5 মিনিটের মধ্যে সমস্ত লোক জমা হয়ে গেল ওয়েটিং রুমে। অনাদি মূর্ছিতের মতো বসে পড়েছে ডেক চেয়ারে।
তার মাথাটা যেন কুমোরের চাকার মতো বোঁ বোঁ করে ঘুরছে। কিন্তু বিরিঞ্চি অত সহজে বিচলিত হয়নি। শুধু মুহূর্তের জন্য তার শরীরটাও কেমন একটু করে উঠেছিল, কিন্তু নিজেকে সামলে নিয়েছে। বোঝা যাচ্ছে শত্রু কাছাকাছি আছে, কিন্তু সেজন্য পিছিয়ে গেলে চলবে না। 200 রাউন্ড কার্তুজ তারা এনেছে রিভলভারে ব্যবহার করার জন্য। ওয়েটিং রুমের লোক জড়ো হওয়ার আগেই সে মরার মাথাটা থেকে কাগজখানা খুলে নিয়ে নিঃশব্দে সেটাকে পুরে দিল নিজের পকেটে। তারপর স্থির হয়ে দাঁড়িয়ে রইল। হই হই করতে করতে ছুটে এলেন গণেশবাবু, স্টেশনের ছোকরা বুকিং ক্লার্ক রহমান আর পানি পাড়ে রাম সিং। গণেশবাবুর অবস্থা দেখলে দুঃখ হয়। স্নানের উদ্যোগ করছিলেন ভদ্রলোক, হাতে গাড়ু, কানে পইতে, পরনে গামছা। সেই অবস্থাতে ছুটে এসেছেন তিনি। মোটা মানুষ, এমনিতে হাড় দুর্বল। এই দিন দুপুরে রিভলভারের দুটো আকাশ পাঠানো শব্দে তার বুকের মধ্যে যে কেমন করছে সে তিনিই জানেন। কি হয়েছে? ব্যাপার কি? সমস্বরে সকলের উত্তর। অনাদি কোনো কথা বলতে পারল না। জবাব দিল বিরিঞ্চি। আঙুল বাড়িয়ে বললে, ওইটা দেখুন। সর্বনাশ! মোড়ার মাথা! তিনজনেই লাফ দিয়ে দরজার দিকে সরে গেল আতঙ্কে। সবচাইতে প্রচণ্ড লাফ দিলেন গণেশবাবু। অমন মোটা শরীর নিয়ে অত বড় লাফ তিনি যে কী করে দিলেন, এ একটা আশ্চর্যের ব্যাপার। তার সেই লম্ফদান দেখলে ক্যাঙ্গারুরও লজ্জা হতো। হাতের গাড়ুটা ঠাঁই করে গিয়ে লাগলো পানি পাড়ে রাম সিংয়ের আঙ্কেলে। সে আই দাঁত দাঁত করে মেঝেতে বসে পড়ল। মিনিট খানেক পরে একটু সামলে নিল সকলে। কাঁপা গলায় গণেশবাবু বললেন, ওটা কি করে এলো? বিরিঞ্চি সংক্ষেপে উত্তর দিল, জানলা দিয়ে। জানলা দিয়ে? কোনো লোকজন? না। ডেক চেয়ারে বসে এতক্ষণ পরে সাড়া দিল অনাদি। দুটো ঘোলাটে চোখ মেলে বললে, শুধু একখানা হাত, যেমন বিশ্রী কালো তেমনি ভয়ঙ্কর। একখানা কালো হাত। গণেশবাবুর বুকের রক্ত চঞ্চল করে উঠল। হাত দুটো থরথর করে কাঁপতে লাগলো। রাম সিং অ্যাঙ্কেলের ব্যথাটা সামলে নিয়ে বললে, राम राम, ये तो कोई जीन का कारबार होगा मालूम होता। ठाई। গণেশবাবুর কাঁপা হাতে আবার কাড়ুটা ধাক্কা খেলো রাম সিংয়ের হাঁটুতে। আই হে দাদা, মর গই রে। আর এক লাফে রাম সিং বাইরে চলে গেল। গাড়ুটার গতিবিধি তার সুবিধাজনক মনে হচ্ছিল না। রহমান বললে, দিন দুপুরে ভূত? এ হতেই পারে না। বিরিঞ্চি বললে, নিশ্চয়ই না, এ কোনো বদ লোকের কাজ। ভালো কথা, আপনাদের স্টেশনের পয়েন্টসম্যান গিরিধারীকে একবার ডাকুন তো। গিরিধারী? গণেশবাবু সবিষয়ে বললেন, তাকে কেন? বিরিঞ্চি কঠিন গলায় বলল, ডাকুন না, দরকার আছে। কিন্তু স্টেশনে গিরিধারীকে পাওয়া গেল না। এদিক ওদিক খুঁজে এসে রহমান বললে, কোয়ার্টারে গেছে। হাতের মুঠোর মধ্যে রিভলভারটা শক্ত করে ধরে বিরিঞ্চি বললে, অনাদি, তুমি ঘর পাহারা দাও, আমি একবার গিরিধারীর সঙ্গে মোলাকাতটা করে আসি। অনাদি বিহ্বল চোখে তাকিয়ে রইল, কোনো জবাব দিলে না। তিনজন প্ল্যাটফর্ম পেরিয়ে গিরিধারীর কোয়ার্টারের দিকে চলল। বিরিঞ্চি আগে আগে। প্রখর সূর্যের আলোয় জ্বলতে লাগলো তার খাড়া চোয়াল আর আগুনের মতো চোখ। হাতের মুঠোর মধ্যে রিভলভারের পুঁদোটা ক্রমেই গরম হয়ে উঠতে লাগলো। আর গণেশবাবু মনে মনে ভাবতে লাগলো, তার চারপাশে একখানা অলক্ষ্য কালো হাত ঘুরে বেড়াচ্ছে। যখন তখন সে তার ভয়ঙ্কর থাবাটা কাঁক করে তার গলায় বসিয়ে দিতে পারে। হৃৎপিণ্ডের ভেতর তখন থেকে ধড়াস ধড়াস করছে। আচমকা হার্ট ফেল করে বসবেন না তো গণেশবাবু? একটা ছোট্ট তামাকের ক্ষেত পেরিয়ে গিরিধারীর কোয়ার্টার। সামনের খুঁটোয় বাঁধা একটা গরু জাবনা চিবোচ্ছে। মানুষজন কোথাও নেই। গিরিধারী, গিরিধারী! কোনো সাড়া পাওয়া গেল না। অসহিষ্ণু হয়ে গণেশবাবু দরজায় ধাক্কা দিলেন। এই বেটা, করছিস কি? আরে মরে আছিস নাকি ঘরের ভেতর? গণেশবাবু ধাক্কার সঙ্গে সঙ্গে দরজাটা খুলে দু ফাঁক হয়ে গেল। আর পরক্ষণেই সকলের চোখে পড়ল একটা দড়ির খাটিয়ার ওপরে একজন লোক পড়ে আছে। তার হাত মুখ শক্ত করে কাপড় দিয়ে বাঁধা, চোখ দুটো অস্বাভাবিক বিস্ফোরিত, আর তার বাঁধা মুখের ভেতর থেকে গোঁ গোঁ করে একটা যন্ত্রণার চাপা শব্দ বেরিয়ে আসছে। গিরিধারী যা বললে
তা অত্যন্ত বিস্ময়কর ব্যাপার। আপ আর ডাউন গাড়ি ক্রসিং হওয়ার পরে সে কোয়ার্টারে ফিরে আসে। ভারী খিদে পেয়েছিল তার। সকালে রান্না করে রেখে গিয়েছিল। ভেবেছিল ফিরে গিয়ে নিশ্চিন্তে খাবারটা খেয়ে নেবে, কিন্তু 2 গ্রাস ভাত মুখে দিতেই তার কি হলো সে জানে না। হঠাৎ মাথাটা বোঁ করে ঘুরে উঠল, তারপর সব অন্ধকার। যখন জ্ঞান হলো সে দেখল এই খাটিয়ার সঙ্গে কে তাকে শক্ত করে বেঁধে রেখে গেছে। তার গায়ে যে কোম্পানির পোশাক ছিল তাও উধাও। আমি পুলিশের লোক, আমার কাছে সত্যি কথা বলবে। তাহলে বেলা 12টার সময় তুমি প্ল্যাটফর্ম ঝাঁট দিচ্ছিলে কেন? না হুজুর। হঠাৎ একটা হাসির শব্দ তুমি শুনতে পাওনি? না হুজুর। বিরিঞ্চি আর কথা বাড়ালো না। গণেশবাবুকে বললে, চলুন, হয়েছে। গণেশবাবু যেমন ভীত তেমনি আকুল হয়ে উঠেছেন। হাঁপাতে হাঁপাতে জিজ্ঞাসা করলেন, ব্যাপার কি স্যার? আমি তো কিছুই বুঝতে পারছি না। বোঝবার দরকার নেই। বিরিঞ্চি যেন তীব্রভাবে একটা ধমক দিলেন। আপনি শুধু মুখ বুজে চুপ করে থাকুন। অনেক রহস্য আছে এর ভেতরে। যদি কোনো কথাবার্তা বলেন তাহলে কিন্তু সব মাটি হয়ে যাবে, বুঝেছেন? আগে হ্যাঁ। শুকনো ঠোঁটটা চেটে গণেশবাবু জবাব দিলেন, আমি কোনো বিপদে পড়ব না তো? বলা যায় না। আপনি চুপ করে থাকলে সেটাই নিরাপদ হবে। হ্যাঁ, বলা যায় না? গণেশবাবুর বুকের ভেতরটা ডাঙায় তোলা মাছের মতো ধড়ফড় করে খাবি খেতে লাগলো। মনের সামনে এখনও ভাসছে অন্ধকার রাত্রিটার ছবি। দরজার হাতলের ওপর একখানা ভয়ঙ্কর কালো হাত, তারপর মরার মাথা, বিরিঞ্চির পিস্তলের শব্দ আর গিরিধারীর দুর্গতি। সব মিলে কি যে একটা ভয়ঙ্কর কাণ্ড ঘটতে যাচ্ছে গণেশবাবু তা কল্পনাই করতে পারলেন না। হতভাগা গোমেজ! কি কুক্ষণেই যে ভাদুড়ি মশাইয়ের আমের ওপর নজর পড়েছিল। এখন তার ঠেলা সামলাতে প্রাণ যায় না। চাকরি ছেড়ে ঘরের ছেলে ঘরেই ফিরে যাবেন। প্রাণ আগে না চাকরি আগে? বিরিঞ্চির মাথার ভেতর তখন ধু ধু করে আগুন জ্বলছে। সেও কিছু বুঝতে পারছে না। এ কি করে হলো? এ কেমন করে সম্ভব? নিজের চোখে সে দেখেছে মেঝের ওপর উবুড় হয়ে পড়ে আছে সীমন্ত রায়, রক্তে ভেসে যাচ্ছে। নিখুঁতভাবে ছোড়ার ঘাটা তার বুকে লেগেছিল, তাতে সন্দেহ নেই। তবে বিরিঞ্চি মুঠোর মধ্যে শক্ত করে রিভলভারটাকে চেপে ধরল। তবে এ কি ব্যাপার? ওনাদিকে আশ্বাস দিয়েছে বটে, কিন্তু ও হাসি যে সীমন্ত রায়ের তাতে কোনো সন্দেহ নেই। হ্যাঁ, নিঃসন্দেহে সীমন্ত রায়। কিন্তু সীমন্ত রায় কেমন করে আসবে এখানে? তাহলে ওটা কি কোনো ভৌতিক ব্যাপার? একটা অশরীরী আত্মা? গায়ের ভেতরে শিরশির করে শিউরে গেল। কিন্তু না, নিজেকে একটা ধমক দিল বিরিঞ্চি। ভূত্রুদ সব গাঁজাখুরি, ছেলে ভোলানো ব্যাপার। ভূতে বিশ্বাস করে না বিরিঞ্চি। তাছাড়া এ তো স্পষ্ট বোঝা যাচ্ছে গিরিধারীকে খাটিয়ার সঙ্গে বেঁধে রেখে একটা লোক গিরিধারী সেজে তাদের ওপর বেশ একটা চাল চেলে গেল। এবং সেই লোক যে সীমন্ত রায়, একথা বিরিঞ্চি কাগজে কলমে লিখে দিতে পারে। অতএব আর দেরি করা চলবে না। যা করবার আজকে রাতের মধ্যেই তা শেষ করে ফেলতে হবে। বেশ বোঝা যাচ্ছে শিকার নিতাই সরকার, আর শিকারী দুজন, বিরিঞ্চি আর সীমন্ত রায়। দেখা যাক কে জেতে। মুখের ভেতরে দাঁতগুলো কড়মড় করে উঠল বিরিঞ্চির। দুটো চোখ আগুনের দুটো গোলার মতো ধকধক করে জ্বলতে লাগলো। রাত অন্ধকার, আকাশে মেঘ জমে আছে। তার তলায় ডুব দিয়ে তারাগুলো মিলিয়ে গেছে দৃষ্টির বাইরে। স্টেশনের আলোটা মিটমিট করে জ্বলছে, কিন্তু তাতে দুহাত দূরের অন্ধকারও আলো হয়ে উঠছে না। আর ওপারের ঢালু বিলের বুক থেকে তেমনি সনসন করে হাওয়া দিচ্ছে। সমস্ত পরিবেশটাই যেন অস্বস্তিকর আর অস্বাভাবিক। একটু পরে মেল ট্রেন আসবে। আশেপাশে 2-3টে পোস্ট অফিস থেকে কতগুলো মেল ব্যাগ এসে জমে আছে। সেগুলো তুলে দিয়ে নতুন ব্যাগ নামাতে হবে। রাতে আর রান্না যাবে না, সেগুলো জমা থাকবে স্টেশনে। তারপর সকালে রহমান খেতে গেছে। বাইরে বসে আছে গিরিধারী, ঠিক কালকের রাতটার মতো। গণেশবাবু ভাবছিলেন, এই শান্ত নির্বোধ স্টেশনটায় এই 24 ঘন্টার মধ্যে কত কি ঘটে গেল।
কালো হাত থেকে আরম্ভ করে গিরিধারী দুর্গতি পর্যন্ত সবই একটা রহস্যের সূত্রে গাঁথা। গণেশবাবুর ভয় করছিল, কিন্তু সেই সঙ্গে এও মনে হচ্ছিল যে এর ভেতরে নিশ্চয়ই কোনো লোকের শয়তানি আছে। বিশেষ করে বিরিঞ্চি আর অনাদিকে তার একটুও ভালো লাগছে না। বলে নাকি ওরা আইবির লোক, কিন্তু ভাবভঙ্গি দেখে গণেশবাবুর কেমন সন্দেহ জাগছে। ওদের ভঙ্গি ঠিক ভালো লোকের মতো নয়, কেমন যেন। গণেশবাবু থানায় খবর পাঠাতে চেয়েছিলেন, কিন্তু বিরিঞ্চি তা হতে দেয়নি। বলছে তাতে নাকি কাজের ক্ষতি হবে, কিন্তু পুলিশের লোকের কাজের কি ক্ষতি হবে তা গণেশবাবু বুঝতে পারলেন না। না, টেলিফোন করে সদর স্টেশনে খবর দেবেন, সেখান থেকে তারা যা খুশি করুক। শেষে একটা অঘটন ঘটলে তার কাঁধের ওপর যে সমস্ত দায়িত্বটা এসে খাড়ার মতো নেমে পড়বে তা তিনি কিছুতেই হতে দেবেন না। গোমেজের পাল্লায় পড়ে তা সে শিক্ষা হয়ে গেছে। ঢং করে 9:30 বাজলো, আর সঙ্গে সঙ্গেই ওদিকে ঝনঝন করে সাড়া উঠল টেলিফোন থেকে। 9:40 ডাক গাড়ি আসবে তারই সূচনা। স্টেশনে যাত্রী বেশি নেই, যে 2-4 জন আছে তাদের আগেই টিকিট দেওয়া হয়ে গেছে। টেলিফোন ধরে খানিকক্ষণ সাংকেতিক ভাষায় আলাপ করলেন গণেশবাবু, তারপর বললেন, ঘন্টি লাগা গিরিধারী, সিগন্যাল দে, গাড়ি আসছে। ঠিক আছে হুজুর। হাতে লাল নীল লণ্ঠনটা তুলে নিয়ে গিরিধারী সিগন্যাল দিতে গেল। কয়েক মিনিটের মধ্যেই অন্ধকারের ভেতর থেকে উড়ে এলো আলোকের ঝড়। ডাক গাড়ি এসে 2 মিনিটের জন্য দম নিল মানিকপুরে। খানিকক্ষণ হইচই, যাত্রীদের ওঠানামা, এরই মধ্যে মেল ব্যাগ নামানো হয়ে গেল। স্টেশন যখন আবার নিঃসাড় নির্ঝুম হয়ে গেল তখন রাত 10টা। 10:30 থেকে রহমানের ডিউটি। এই আধ ঘন্টা সময়টুকু ভালোই ভালোই কেটে গেলে হয়। মেল ব্যাগগুলো ছোট্ট একটা ঘরের মধ্যে ভালো করে তালা চাবি দিয়ে গণেশবাবু চেয়ারে এসে বসলেন, তারপর বিড়ি ধরালেন একটা। হঠাৎ মনে পড়ল এখনকার ব্যাপারটা সদরে জানানো দরকার। গণেশবাবু টেলিফোনটা তুলে নিলেন, আর সেই মুহূর্তে পিস্তলের শব্দে স্টেশনটা থরথর করে কেঁপে উঠল। গণেশবাবুর কাঁপা কাঁপা হাত থেকে রিসিভারটা ঠক করে টেবিলের উপর পড়ে গেল। টলতে টলতে ঘরের মধ্যে চলে এলো গিরিধারী। ঘরের বড় আলোকে গণেশবাবু যা দেখলেন তাতে তার দম আটকে আসবার উপক্রম হলো। গিরিধারীর বুকের বাঁ পাশ দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে, তার নীল উর্দি লাল হয়ে গেছে রক্তে। এক হাতে ক্ষতচিহ্নটা চেপে ধরে গিরিধারী মেঝের উপর পড়ে গেল। অমানসিক ভয়ে গণেশবাবু চেঁচিয়ে উঠলেন, গিরিধারী, এ কি? কিন্তু তার কথাটা শেষ হতে পেল না। খোলা দরজা পথে 2টি মূর্তি এসে দেখা দিয়েছে। 2টি মূর্তি, পিশাচের মতো জ্বলছে তাদের চোখ। তাদের হাতে 2টি পিস্তল গণেশবাবুর বুক লক্ষ্য করে উদ্যত হয়ে আছে, যেন এই মুহূর্তে তাকে গুলি করবে। আর্তনাদ করে গণেশবাবু বললেন, বিরিঞ্চিবাবু, অনাদিবাবু, আপনারই শেষে গিরিধারীকে? হ্যাঁ, আমরাই গিরিধারীকে খুন করেছি, দরকার হলে আপনাকেও খুন করব। বাঘের মতো চাপা গলায় হিংস্র গর্জন করে বিরিঞ্চি জবাব দিলেন। গণেশবাবুর মুখ দিয়ে অব্যক্তভাবে বেরোলো, কেন? চুপ, কোনো কথা নয়। তোমাকে মেরে আমাদের লাভ নেই। তোমরা 2 জনে ছিলে, আমাদের কাজের অসুবিধা হতে পারত, তাই একটাকে নিকেশ করে দিয়েছি। 2টো উদ্যত রিভলভারের মুখে দাঁড়িয়ে ঘামে গণেশবাবুর সর্বাঙ্গ ভিজে যেতে লাগলো। বুকের ভেতর হৃৎপিণ্ড যেন পাথর হয়ে গেছে তার। চাবি দাও শিগগির। অনাদি পাগল শেয়ালের মতো খেঁকিয়ে উঠল। কিসের চাবি? যে ঘরে ডাকের ব্যাগ রেখেছ সেই ঘরের। গণেশবাবুর কথা কইবার শক্তি যেন লোপ পেয়েছে। তিনি শুধু নিঃশব্দে আঙ্গুল বাড়িয়ে টেবিলের ওপরকার চাবির গোছাটা দেখিয়ে দিলেন। অনাদের পিস্তলটা তেমনি গণেশবাবুর দিকে মুখ করে আছে। বিরিঞ্চি একটা থাবা দিয়ে চাবিগুলো তুলে নিল। আতঙ্কে বিহল আচ্ছন্ন দৃষ্টির সাহায্যে গণেশবাবু স্পষ্টই দেখতে পেলেন বুনো জানোয়ারের ক্ষুদিত মুখের মতো একটা উগ্র লোভ বিরিঞ্চি আর অনাদির চোখে মুখে প্রত্যক্ষ হয়ে উঠেছে। কোন চাবি? শিগগির বলে দাও, আমাদের সময় নেই। ওই তো বড় পিতলেরটা। এবার হঠাৎ পিশাচের মতো হেসে উঠল বিরিঞ্চি। সেই হাসিতে অনাদিও যোগ দিল। পাগল শেয়ালের গোঙানির মতো সে টেনে টেনে হাসতে লাগলো। বিরিঞ্চি বললে, শোনো গোবর গণেশ, তোমাকে আমরা খুন করব। কেন?
গণেশবাবু শেষ চেষ্টায় নিজেকে সংযত করলেন। বিপদের সময় অতি বড় কাপুরুষের বুকেও সাহস জেগে ওঠে। গণেশবাবুরও তাই হলো। গণেশবাবু বললেন, আমি চাবি তো দিয়েছি, কিন্তু তুমি আমাদের মুখ চেনো। সে তো রহমান চেনে, রামসিংহ চেনে। সকলকেই সাবার করব, এবং আজ রাতেই করব। যতটুকু শক্তি মনের মধ্যে জেগে উঠেছিল সেটুকু লোপ পেল নিঃশেষে। এরা খুনে, এরা ডাকাত। গণেশবাবু কেঁদে উঠলেন, টাকা নিয়ে যাও, আমাকে বাঁচাও। আবার অনাদি আর বিরিঞ্চি তেমনি অমানসিকভাবে হাসতে শুরু করলো। বাঁচাতে পারতুম, কিন্তু উপায় নেই, তাহলে আমরাই বিপদে পড়ব। তোমরা আমাকে মারবেই? নিশ্চয়ই, রেডি হও। ইচ্ছা হলে শেষবারের মতো ভগবানকে ডেকে নিতে পারো। গণেশবাবুর মনের সামনে ছবির মতো ভেসে গেল তার কলকাতার বাড়ি, বুড়িমা, স্ত্রী, ছেলে মেয়ে। তারা যখন এই খবর পাবে। শেষ চেষ্টায় গণেশবাবু বললেন, আমাকে বাঁচাও। অনাদির হাতের পিস্তলটা কাঁপতে লাগলো। অসম্ভব। 1, 2। গণেশবাবু চোখ বুঝলেন, কিন্তু অনাদি 3 বলবার আগেই জানলা পথে একটা বিদ্যুতের ঝলক, গুড়ুম করে পিস্তলের শব্দ। যন্ত্রণায় আর্তনাদ করে অনাদি বসে পড়ল। তারপর আরও শব্দ, আরও আরও। ঝনঝন করে ঘরের আলোটা ভেঙে চুরমার হয়ে গেল। একটা সীমাহীন অন্ধকারে প্লাবিত হয়ে গেল সমস্ত। বাইরে থেকে উৎকট হাসির তরঙ্গ উঠল। অন্তিম চেষ্টায় প্রবল একটা চিৎকার করে গিরিধারী রক্তাক্ত মৃতদেহের ওপর গণেশবাবু মূর্ছিত হয়ে পড়লেন। আজকের মতো এই পর্যন্ত। গল্পের অন্তিম পর্ব শুনতে পাবেন আগামীকাল। টাটা।